চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের যাত্রা শুরু। 18 মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। Founding of lasting economic bridge between Bangladesh and China. এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি। এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ সব বিষয়ে সহযোগিতা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সুন্দর দেশ গড়তে সহযোগিতা কামনা। বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল। দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগের নির্দেশ, ব্যর্থ হলে আবারও ব্যবস্থা। আগামী 10-15 দিনে কেটে যাবে গ্যাস সংকট, বললেন জ্বালানি মন্ত্রী। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ, দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা। জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কারের নামে বিকৃতি, বাদ যায়নি আহসান মঞ্জিলও। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। চুনসুরকি বিল্ডিং এর আর্কিটেকচারটা ভিন্ন, তার স্ট্রাকচারটা ভিন্ন। দিদির সাথে কথা হচ্ছে, উনি কাজগুলো স্টপ করবেন বলছেন বা চেঞ্জ করবেন বলছেন, কারণ ওনারাও জানেন না। এবং পশ্চিম তীরে ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের। ব্যাপক ধরপাকড়, মসজিদে আগুন। ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনে। সাথে আছি আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। প্রায় 1 যুগের অপেক্ষার অবসান। চুক্তি সইয়ের প্রায় 12 বছর পর চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বহুল প্রত্যাশিত চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের। কর্ণফুলী নদী ও টানেলের কাছেই প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিল্পাঞ্চল। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবে 2031 সালে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে চায়না অর্থনৈতিক অঞ্চল। 800 একর জায়গা জুড়ে নির্মিতব্য এই অঞ্চল কর্ণফুলী টানেলেরও খুব কাছে। 4000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প 2031 সালের মধ্যে শেষ করতে চায় সরকার। মঙ্গলবার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার আশা, আগামী 18 মাসের মধ্যে এখানে প্রথম কারখানার উৎপাদন শুরু হবে। বলেন, এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিশ্ববাজারে, কাঁচামাল সরবরাহ করা হবে দেশের শিল্প খাতেও। In the last 4 months, before the visit of Honorable Prime Minister China, we complete all work documentation. So to highlight the speed, efficiency of this new government, we executing important investment project for Bangladesh. এই সময় অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। দেশের শেয়ার বাজারেও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। Future of Bangladesh economy. I think it's also the testament of present government's vision and aspiration to welcome the investment in Bangladesh. বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। It's not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রাম সহ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগে বড় ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিজেদের গড়ার মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে নতুন পুরী স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। পড়ার সময় মন দিয়ে পড়া এবং খেলার সময় মন দিয়ে খেলতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতি বছর একটি করে গাছ রোপণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আর্মি স্টেডিয়ামে প্রবেশ করেই শিক্ষার্থীদের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
পরে মাঠে বসেই শিক্ষার্থীদের ফুটবল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলা শেষে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুরস্কার তুলে দেন 100 মিটার দৌড়ে বিজয়ী বালক ও বালিকাদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ার জন্য সঠিকভাবে কাজ করছে সরকার। এই কাজে শিক্ষার্থীদেরও সামিল হওয়ার আহ্বান জানান তিনি। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা সহ যে কোনো প্রয়োজনে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চিফ প্রসিকিউটর জানান, হেফাজতে ইসলাম সংগঠনকে নির্মূল করার জন্যই শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালানো হয়। 2013 সালের 5 মে রাতের নীরবতা বদলে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেন আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। তখন সে ঘটনায় হতাহতের বিষয়টি অস্বীকার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বলা হয়, কেউ নিহত হয়নি, রং মেখে শুয়েছিল তারা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করতেই হত্যাকাণ্ড চালানো হয়। হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। এর আগে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন হেফাজত নেতারা। শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে 2024 সালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করার 1.5 মাসের মাথায় সেই আদেশ প্রত্যাহার করে নিল সরকার। একই সঙ্গে হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সরকারকে কৃতজ্ঞতার পাশাপাশি রোগীদের আস্থা অর্জন করে দেশের সেবায় এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গত 11 জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। 1.5 মাস পর শর্ত সাপেক্ষে লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও হাসপাতালটিকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার।
1982 সালের অর্ডিন্যান্স যথাযথভাবে মানা, দ্রুত পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ এবং শর্ত ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। আইনের ভিত্তিতে হচ্ছে আইন অনুসারে তারা কিছু যারা আইনের ব্যর্থ হয়েছিল সেগুলো তারা বিচার সংশোধন করে নিয়েছে, তবে আইনের ভিত্তিতে আবার সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে লাইসেন্স ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশনের ব্যাপক উন্নয়ন ও চিকিৎসকদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে সেবার মান বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। অনেক কিছু রেনোভেশন করা হয়েছে, ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। লাইসেন্স ফেরত পাওয়ায় আগামীকাল সকাল 8টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, আন্তঃবিভাগ, ইমার্জেন্সি সহ সব ধরনের চিকিৎসা সেবা চালু হবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের টার্গেট করে দমিয়ে রাখতে চাইছে, অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর মাধ্যমে ফ্যাসিবাদের পথেই হাঁটছে তারা। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা হারানোর ভয়েই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। আরও জানান, গণভোটের গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বিএনপি বলছেন না, আমরা সংস্কার না, আমরা একটু সংশোধন করব। দেখছেন না, ভেজাল বাঁচছে সংস্কার আর সংশোধন। এই জন্য পার্লামেন্টে ওনারা সংস্কার করবেন না, সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করে প্রস্তাব দিয়েছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। ওই দিন সারা দেশে একযোগে এই ফল প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা 9,30,305 এবং ছাত্রী 9,27,039 জন। ঐতিহ্য আর প্রত্নতত্ত্বকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যাদের, তাদের চরম অবহেলা আর দুর্নীতির বলি হচ্ছে দেশের ঐতিহাসিক স্থাপনাগুলো। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতা এবং অনভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে সংস্কার কাজ করানোর কারণে ধ্বংসের মুখে পড়েছে গৌরবময় ঐতিহ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর ও ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে সংস্কার নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঐতিহ্য ধ্বংসের চালচিত্র অনুসন্ধান করেছেন মাসুদ আলাবনী। জাতীয় জাদুঘরের দুর্নীতি নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পরবর্তীতে ওই স্থাপনাটি রূপান্তর হয় জাদুঘরে। আর 1993 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জিয়া স্মৃতি জাদুঘরের। তবে সময়ের সাথে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রকৃত রূপ হারাতে বসে ঐতিহাসিক এই স্থাপনাটি। এছাড়া কয়েক ধাপে সংস্কারের নামে বদলে গেছে স্থাপনাটির মূল রূপও। এর মাঝে গত বছরের ভূমিকম্পের পর 3 ডিসেম্বর জাদুঘরটি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র ও বুয়েটের বিশেষজ্ঞ টিম আলাদাভাবে ভবন পরিদর্শন করে সুপারিশ সহ প্রতিবেদন দেয়। এবং কোথাও কোথাও আসলে একতলা ডান দিকের রুমটা যে প্রচুর জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে রেডিসন হোটেল করা হয়, এখনো রাস্তা থেকে দেখা যাবে না, সামনে একটা জায়গা দখল করে নিয়েছে। তবে নির্বাচনের কয়েকদিন আগে হঠাৎই জিয়া জাদুঘর সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। প্লাস্টার ভাঙ্গিয়া আবার নতুন করে প্লাস্টার, ড্যাম প্লাস্টার যেগুলো ছিল, এইগুলো যেগুলো করছি, টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই টিনগুলো সব চেঞ্জ করছি। কি এর আগে কখনো প্রত্নতত্ত্ব স্থাপনার সংস্কার কাজ করেছেন? না না না। এর মাঝেই ঐতিহ্য নষ্টের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে এ নিয়ে জিয়া জাদুঘর কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। এখন যে কন্ট্রাক্টর কাজ করছে উনি আসলে এই ধরনের কন্ট্রাক্টর, সিমেন্ট দিয়ে কাজ করার কন্ট্রাক্টর, উনি আসলে চুন সুরকি বিল্ডিং এর আর্কিটেকচারটা ভিন্ন, তার স্ট্রাকচারটা ভিন্ন। ডিজির সাথে কথা হচ্ছে, উনি কাজগুলো স্টপ করবেন বলছেন বা চেঞ্জ করবেন বলছেন, কারণ ওনারাও জানেন না। এ তো গেল চট্টগ্রামে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদাসীনতার গল্প। এবার চোখ ফেরানো যাক ঢাকায়। আহসান মঞ্জিল সংস্কারেও মেলে 9-6। আবারও সামনে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠান।
ইসমত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয় আহসান মঞ্জিলের প্রাচীর উঁচু করা সহ প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজের। কিন্তু ঐতিহ্যের নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই প্রাচীন এই দেয়ালের বড় অংশই ভেঙে ফেলে তারা। সংশ্লিষ্টরা বলছেন, হেরিটেজ বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের অন্যতম প্রধান শর্তই হলো তার আদি কাঠামো ও নির্মাণশৈলী অক্ষুণ্ণ রাখা। কিভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে সাক্ষ্য দিচ্ছে এই চিত্র। এবার অভিযোগ ওঠা ঠিকাদার প্রতিষ্ঠানের খোঁজে নিউজ 24। চুক্তির নথির ঠিকানায় পাওয়া যায়নি অফিস। ব্যবস্থাপনা পরিচালক ফোনে জানান এটি বাসা। এরপর তার দেয়া ঠিকানায়ও অফিসের টিকিট দেখাও মেলেনি। বাসার ঠিকানা দেওয়া ট্রেড লাইসেন্সে। অফিস কোথায় তার আপনাদের? আমাদের এখন ৭৭ পশ্চিম শেওড়াপাড়া। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে জাতীয় জাদুঘরের সাথে ইসমত এন্টারপ্রাইজের 3টি কাজের চুক্তিপত্র নিউজ 24 এর হাতে। সেখানে দেখা যায় এক এক নথিতে এক এক ঠিকানা ও নাম ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দরপত্রে ভুল বা ভুয়া ঠিকানা ব্যবহার করলে পাবলিক প্রকিউরমেন্ট আইনে টেন্ডারটি অবৈধ হবে। তাহলে এখন অফিসে যারা ট্যাগ কমিটি ছিল, ক্রয়কারী ছিল, ওনারা কিভাবে এই দরপত্রটা মূল্যায়ন করে ওনাকে ওয়ার্ক অর্ডার দিল এটাও জানতে হবে। যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়ে, তারও উনি তো দ্বারা অনুসারে কালো তালিকাভুক্ত হওয়ার কথা। অনুসন্ধান বলছে, জাতীয় জাদুঘরের কোটি টাকার কাজ এমন অস্তিত্বহীন প্রতিষ্ঠান পায় স্বজনপ্রীতি ও যোগ সাজসে। এবার জাতীয় জাদুঘরের মুখোমুখি হওয়ার পালা। ফোনের সচিবকে পাওয়া গেলেও লাপাত্তা মহাপরিচালক। এটা তো আমরা না, এটা একটা প্রসেসের মাধ্যমে ডিজি পর্যন্ত তো অ্যাপ্রুভ হয়। আপনি একটু কাইন্ডলি ডিজি মহোদয়ের সঙ্গে একটু কথা বলে, আমার একটা মিটিং আছে। এখানে মূল হোতা কিন্তু হচ্ছে তো যারা এই কার্যাদেশের পেছনের শক্তি, সহায়ক শক্তি যোগ সাজস করেছেন, নিজেরা সুবিধা নিয়েছেন, তা না হলে এই কার্যাদেশ হতো না। জাতীয় ঐতিহ্য ধ্বংসের এই মহোৎসব ঠেকানোর জোর দাবি নাগরিকদের। তারা চান জাতীয় জাদুঘরের দুর্নীতির অন্তরালের খবর, চান জড়িতদের মুখোশ উন্মোচন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অধিকৃত পশ্চিম তীর জুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসী নির্মূলের অজুহাতে আটক অন্তত 70 ফিলিস্তিনি। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনিদের উচ্ছেদ কার্যক্রমও চালাচ্ছে ইহুদিরা। দুটি মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। পোড়া দেয়াল আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ মসজিদই ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের নীরব সাক্ষী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি দখলদাররা। নাবলুসের কুসরা গ্রামে আর রাহমা ও তুলকারেমের আরেকটি মসজিদে আগুন দেয় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। পুড়ে ছাই আসবাবপত্র। ছবিতে দেখা যায় হিব্রু ভাষায় প্রতিশোধ সহ উগ্র নানা স্লোগান সম্মিলিত গ্রাফিতি। এটি একটি ধর্মীয় অপরাধ, এটি একটি নৈতিক অপরাধ। পৃথিবীতে কোনো মানুষ নেই যে কোনো ধর্মীয় স্থানে আগুন লাগায়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গেল কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। সন্ত্রাসী নির্মূল অভিযানের অজুহাতে অসহায় ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি তেল গ্রামের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে আইডিএফ। জলপাই বাগান ও কৃষি জমিতে আগুন দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 750-এরও বেশি নতুন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যা বাস্তবায়নে মূলত ফিলিস্তিনিদের ওপর এ আগ্রাসন বলে ধারণা অনেকের। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী পশ্চিম তীরে থাকার সুযোগ পাবে। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করেই জাতিসংঘে ভাষণ দিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ছিল নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।